আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার সরকারের দায়িত্ব, মন্তব্য প্রধান উপদেষ্টার। আলাদা আইন প্রণয়নের তাগিদ। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দাবিতে নগর ভবনের সামনে তৃতীয় দিনের মতো বিক্ষোভ, কাল আবারও সমাবেশের ডাক সমর্থকদের। ভারতের পুশিং ঠেকাতে কঠোর হবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে বিজিবির ভাসমান ক্যাম্পের উদ্বোধন। এবং ঋণের ফাঁদে না পড়ে আইএমএফ এর অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদ আবু আহমেদের। বিগত সরকার লুটপাটের মাধ্যমে ধ্বংস করেছিল দেশের অর্থনীতি। তরুণ ও প্রান্তিক মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়তে দেশে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধনের সময় এই তাগিদ তুলে ধরেন তিনি। এই জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন করারও কথা বলেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক সহায়তা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরে প্রধান উপদেষ্টা তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনে গুরুত্ব তুলে ধরেন। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। ডক্টর ইউনূস বলেন, মুনাফা নয়, সামাজিক ব্যবসা ছড়িয়ে দেওয়াই ক্ষুদ্র ঋণ ব্যাংকের কাজ। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। এখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এ সময় প্রচলিত ব্যাংকের চেয়ে এই ধরনের ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেশি বলেও জানান তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আনিসুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের এখনো শপথ আয়োজন না হওয়ার পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা দপ্তরের দুর্নীতিকে দায়ী করেছেন ঢাকাবাসী ও তার অনুসারীরা। ঢাকা দক্ষিণে নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, সে কারণে আদালত রায় দেওয়ার পরও মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ আয়োজনে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। দ্রুত ইশরাকের শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির আলটিমেটামও দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। ইমদাদুল্লাহ রিপোর্ট। আদালতের রায় পাওয়ার পর এখনো ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ না করানোর প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন তার অনুসারী ও নগরবাসী। শনিবার সকাল থেকে ঢাকাবাসী ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকরা।
জনতার বিপুল উপস্থিতিতে বন্ধ হয়ে যায় এই সড়কের যান চলাচল। পুলিশের জলকামান ও বিজিবি মোতায়েন করে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এই সরকার এই পানির গাড়ি এই বিজিডি এই করছে, একটা উস্কানি দিয়ে আমাদেরকে আরো উত্তম করতে চায়। এই জলকামান তো শেখ হাসিনার সময় আসলে বুঝতাম যে সে অবৈধ সরকার, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জলকামান, কিন্তু এখনো জলকামান কেন আসে? বিক্ষুব্ধরা বলছেন, মেয়র হিসেবে ইশরাককে শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা চাই যে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে ওনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, ইশরাক সাহেবকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আমাদের দাবি আদায়ের না করে আমরা ফিরব না। বিক্ষোভ কর্মসূচির আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সচিব মশিউর রহমান জানান, দুর্নীতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিতে অনির্বাচিত প্রশাসক বসিয়ে ঢাকাবাসীকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আপনার এপিএস মুয়াজ্জেম কি করে 400 কোটি টাকার মালিক হলো? স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভায় উপদেষ্টা জনাব সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। জনদুর্ভোগের কথা বিবেচনায় সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি বাতিলের কথাও জানান ঢাকাবাসীর আহ্বায়ক। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সে লক্ষ্যে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব তুলে দিতে হবে। আওয়ামী লীগ গত 15 বছর একদলীয় শাসন কায়েম করে জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। মঈন খান বলেন, সে কারণেই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তারা গণতন্ত্রের আন্দোলনে নেমে গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে। একদলীয় শাসন কথা যতই বলুন না কেন, তারা ক্ষমতা দেখাতে পারে কিন্তু তারা কোনোদিন মানুষের ভালোবাসা পায় না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। সকলের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, মিডিয়ার স্বাধীনতা চাই। এটা করতে একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ভারতের পুশ ইন ঠেকাতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় পুশ ইন ঠেকাতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের বয়সিং চ্যানেল থেকে রিপোর্ট করছে GM তসলিম। সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে রায়মঙ্গল নদীর বায়সিং খালে স্থাপন করা হলো ভাসমান বিউপির। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় সীমান্তের পুশ ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুশ ইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবহিত করেছে। পুশ ইন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএনএসসিআর কার্ড এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসিআর কার্ড হোল্ডার, যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশে ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠাই দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠিয়েছি। ভারতের পুশ ইনকে উস্কানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের প্রপার চ্যানেলে পাঠানো হবে। বাংলাদেশেও অবৈধ ভারতীয় আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো।
ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা কামনা করেন বিজিবি প্রধান। এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। ভাসমান বিউপিটি সুন্দরবনের জল সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক। জি এম তসলিম, এটিএন বাংলা, শ্যামনগর, সাতক্ষীরা। আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ডিজিটাল রূপান্তর, নারী পুরুষের সমতায়ন প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে রাজধানী বিটিআরসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। টেলিযোগাযোগ খাতের সাথে সংশ্লিষ্ট সরকার, রেগুলেটর, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ল অ্যান্ড অর্ডার সাইবার স্পেসের জন্য সমানভাবে প্রযোজ্য, সেখানেও জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই কাজ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা এখন সাইবার স্পেসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সেখানেও আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের নাগরিকদের জন্য নিশ্চিত করা আমি মনে করি সরকারের একটি অন্যতম দায়িত্ব। এই জায়গা থেকেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমাদের মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। ঋণের ফাঁদে না পড়ে আইএমএফ এর প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। রাজধানীতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসবে বিগত সরকারের আমলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আইএমএফ এর ঋণ ছাড় হওয়াতে উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি পাবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অভিযোগ করেন, বিগত সময়ে উন্নয়নের নামে ঋণ নিয়ে হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। ইউরোপ, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, দুবাইতে বাড়ি গাড়ি করে দেখছি আমরা এক শ্রেণীর ব্যবসায়ীরা, এক শ্রেণীর রাজনীতিবিদরা, এক শ্রেণীর আমলারা তারা একটা ত্রিমুখী নেক্সাস করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা সম্পদ করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, অথচ ওদিকে আমরা আইএমএফ ঋণের জর্জরিত হচ্ছি। সেই অবস্থায় বিগত সরকারের আমলে যে অবস্থা, সে অবস্থায় আমাদের ফিরে যেতে না হয় সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, শুধু ঋণ নেওয়া নয়, নিশ্চিত করতে হবে এই অর্থের সঠিক ব্যবহার। আইএমএফ এর টাকা হোক, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা হোক, ইট ইজ ইউর মানি। ট্যাক্সপেয়ার shall have to pay back this money. ট্যাক্সপেয়ার জনগণই তো তাদেরকে আবার শুদ্ধ ফেরত দিতে হবে। সুতরাং ওই সঠিকভাবে শুধু আইএমএফ টাকা না, জাইকার টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ওই আইডিবির টাকা সবগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সেটার দায়িত্ব হচ্ছে বাংলাদেশি লোকদের, বাংলাদেশের পলিসি মেকার, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটরদের। আইএমএফ ঋণ গ্রহণ করার কারণের জন্য আমাদের জনস্বার্থ বিরোধী কোনো ঘটনা ঘটে, আমরা আমাদের ভর্তুকি কমিয়ে দেই, আমরা আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলোর মধ্যে যদি আমরা আমাদের সাবসিডি উঠিয়ে দিই, সারের সাবসিডি উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জনস্বার্থ বিরোধী নানা কার্যক্রম হওয়ার যে সংকট, যে চ্যালেঞ্জ সেটি হতে পারে। তাই আইএমএফ ঋণ গ্রহণ করেই কিন্তু আমরা জনগণের প্রতি যে তাদের অবিচার করা, সেটি কিন্তু আমাদের করা ঠিক হবে না। যুক্তি, তর্ক ও বিতর্ক শেষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ট্রাম্পের শুল্ক নীতিতে অতিরিক্ত ভয় পাওয়ার কারণ নেই বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে নিয়ে কাজে লাগাতে হবে, রপ্তানি পণ্য বাজারে বৈচিত্র্য আনতে হবে। মার্কিন শুল্ক নীতি নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে গবেষকরা বলেন, শুধু শুল্ক নীতি দিয়ে সমস্যা সমাধান করা যাবে না, অর্থনীতির কাঠামোগত সংস্কার প্রয়োজন। সেমিনারে বক্তারা বলেন, সময় মতো নির্বাচন হলে নতুন সরকারকে প্রথমেই নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নিতে হবে, যেখানে এলডিসি ও সংস্কার চাহিদাগুলো রাখতে হবে। এতে ব্যবসায়ীরা জানান, জ্বালানি সংকট কাস্টমস হয়রানি খরচ বাড়াচ্ছে, কমছে উৎপাদন, এতে কমে যাচ্ছে প্রতিযোগিতার সক্ষমতা।
আজ খোলা অফিস, আদালত, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আগামী শনিবারও। ঈদুল আজহা উপলক্ষে এবার টানা 10 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই জন্য আগামী মাসের 11 ও 12 তারিখ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। আর সে কারণে আজ ও আগামী শনিবার ছুটি দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। গত 7 মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পরে ঈদে নির্বাহী আদেশে 2 দিন ছুটি ও একই সঙ্গে 2টি ছুটির দিনে অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ঈদুল আজহার ছুটি 5 থেকে 10 জুন, মোট 6 দিন নির্ধারণ করা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতেই 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি দেওয়া হয়েছে। জ্বালানি সংকট, মার্কিন শুল্ক নীতির চ্যালেঞ্জের মধ্যেই আসছে বিজিএমইএ এর নির্বাচন। সম্মিলিত পরিষদ ও ফোরামে বিভক্ত হয়ে পোশাক মালিকরা 31 মে আগামী 2 বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তৈরি পোশাক শিল্পের সব ধরনের সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন 2 প্যানেলের নেতারা। তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারের সময় এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। শারফুল আলমের রিপোর্ট। দেশের সিংহভাগ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ একক খাত হিসাবে 50 বছরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদান সবচেয়ে বেশি। 2024 সালে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির পরিচালনা পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়। এর ধারাবাহিকতায় এখন চলছে বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনী প্রস্তুতি। অভিজ্ঞতা ও তারুণ্য নির্ভর উদ্যোক্তারাই এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে বলছেন ব্যবসায়ী নেতারা। একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবার হতে যাচ্ছে। ফোরাম থেকে আসলে অলওয়েজ কিন্তু নেক্সট জেনারেশন থেকে এনকারেজ করে, কিন্তু ফার্স্ট টাইম না, যেই কারণে কিন্তু এবার আই ফিল হাইয়েস্ট নাম্বার অফ ইয়াং ক্যান্ডিডেটস সুযোগ পেয়েছে। পোশাক শিল্পের সবচেয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব দলের নামই হচ্ছে সম্মিলিত পরিষদ। সো আমরা বরাবর মতো এবারও প্রত্যাশা করি আমাদের মেম্বাররা তাদের সঠিক সিদ্ধান্ত দিবে এবং তাদের যোগ্য প্রার্থী থেকে বেছে নেবে। বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশকে পৃথিবীতে সবাই আমাদের চিপ লেবার ডেস্টিনেশন হিসেবে জানে। আই ওয়ান্ট টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব ফর সাস্টেইনেবল প্রোডাক্টস। উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে, তাতে করে আমাদের কম্পিটিটিভনেসটা হারাচ্ছে। আমরা আবার ইলেক্ট হলে এই জায়গাতে যে কাজগুলো করছিলাম সেটাই কন্টিনিউ করব। এবারের নির্বাচনে আগের মতোই সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে 2টি দলে বিভক্ত হয়ে বিজিএমইএ নির্বাচনে অংশগ্রহণ করছেন উদ্যোক্তারা। এলডিসি সমস্যা, ট্রাম্প ট্যারিফ সমস্যা, বাজারের সমস্যা, তারপরে রপ্তানিতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা রেগুলার ফেস করে থাকি। 30 মে নির্বাচিত হয়ে আসলে আমরা ইন্টারনালি আমাদের দেশেও যে সমস্যাগুলো আছে আমরা এগুলো বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং সরকারের সাথে আলোচনা ভিত্তিতে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। ফোরাম নির্বাচিত হলে একটা জবাবদিহিতামূলক বিজিএমইএ গঠন করবে, যেখানে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে না, এখানে মেম্বারদের স্বার্থই প্রাধান্য পাবে। কস্ট অফ ডুইং বিজনেস এইটা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটা ফোরাম গ্রহণ করবে। এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটি নিয়ে, এটা নিয়ে সরকারের সাথে শক্তভাবে নেগোশিয়েট করবে। বিজিএমইএ নির্বাচনে বিজয়ী হলে নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করেই পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান 2 প্যানেলের নেতারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোর সদর উপজেলার পুলের হাটে অবস্থিত 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং প্রতিষ্ঠানের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন দেশের প্রখ্যাত অবস, গাইনি ও ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের গর্ভবতী, চক্ষু, শিশু আউটডোর এবং বিভিন্ন ইনডোর বিভাগ ঘুরে দেখেন তিনি। এর আগে হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় করেন অবস, গাইনি এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। এ সময় তিনি জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন। বলেন, শিক্ষার হার এবং নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির বিকল্প নেই। এছাড়া আদ্দিন সহ সকল বেসরকারি হাসপাতালে IVF সেন্টার চালুর পরামর্শ দেন তিনি। মতবিনিময়
মন্ত্রণাময় সভায় হাসপাতালের পরিচালক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট কনসালটেন্ট ডাক্তার তাহেরা খাতুন, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার SM আবু আহসান ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান সহ হাসপাতালের সকল কর্মকর্তা ও গাইনি বিভাগের রেজিস্ট্রার ও দেশি বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করলে আমাদের সবাই শিক্ষিত হতে হবে, সবাই নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, যাতে সে ডেভেলপমেন্টে কাজ করতে পারে। কিন্তু সেটা তো হচ্ছে না, কেউ ডেভেলপমেন্টের দিকে কিন্তু কাজ করার মতো লোক কম আমাদের দেশে। সেই জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এবার খেলার খবর। দুই ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ কম শক্তিশালী হলেও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না অধিনায়ক লিটন দাস, কারণ পচা শামুকে পাক কাটার বাজে অভ্যাস আছে টাইগারদের। তাই আমিরাতের বিপক্ষে সতর্ক লাল সবুজের দল। এই দলটির বিপক্ষে খেলা আগের 3 ম্যাচই জিতেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে আজ শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের ধারাবাহিকতা রাখতে চাইবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তান সুপার লিগ PSL খেলতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পাকিস্তানে। সাকিবকে দলে নিয়েছে PSL এর দল লাহোর কালান্দার্স। ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনায় কিছুদিন স্থগিত ছিল PSL। গ্রুপ পর্বে লাহোরে রয়েছে মাত্র একটি ম্যাচ। আজ আবার PSL শুরু হলেও আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত 9টায় পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। এটি কার্যত তাদের জন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জয় পেলে তারা প্লে অফ খেলবে, আর হারলে বিদায়। যদি লাহোর প্লে অফে উঠতে না পারে তবে সাকিবকে PSL এর একটি ম্যাচেই দেখা যেতে পারে। Excited to be back in PSL. Hoping to have a good game tomorrow, very important matches, and looking forward to that. শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরো একবার। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার সরকারের দায়িত্ব, মন্তব্য প্রধান উপদেষ্টার। আলাদা আইন প্রণয়নের তাগিদ। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দাবিতে নগর ভবনের সামনে তৃতীয় দিনের মতো বিক্ষোভ। কাল আবারও সমাবেশে ডাক সমর্থকদের। ভারতের পুশ ইন ঠেকাতে কঠোর হবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে বিজিবির ভাসমান ক্যাম্পের উদ্বোধন। এবং ঋণের ফাঁদে না পড়ে IMF এর অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদ আবু আহমেদের। বিগত সরকার লুটপাটের মাধ্যমে ধ্বংস করেছিল দেশের অর্থনীতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।